আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ থামাতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসে যৌথ বাহিনীও। 2.5 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিকেল 5:30টার দিকে যান চলাচল শুরু হয়। ঘটনার সূত্রপাত নিয়ে দুই কলেজের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ করেন। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। বাসে ওঠাকে কেন্দ্র করে মঙ্গলবারের একটি ঘটনার জেরে বুধবার ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। বিকাল 3টার দিকে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপে সায়েন্স ল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সায়েন্স ল্যাব থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে নিউ মার্কেট ও জিগাতলা পর্যন্ত। ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের বাস ভাঙচুর ও কয়েকজন শিক্ষার্থীকে ঢিল ছুঁড়ে আহত করে। আমাদের কিছু স্টুডেন্ট তারা গিয়া বাসে করে তারা চলে যাচ্ছে, তো যখন তারা সিটি কলেজের সামনে অবস্থান করছিল বাসটা, হঠাৎ করে কিছু দুষ্কৃতকারী কিছু সিটি কলেজের কিছু স্টুডেন্ট তারা বাসের উপরে আক্রমণ করে। বাস ভাঙছে, প্লাস হইলো আমাদের কিছু বড় ভাই এবং আমাদের বন্ধু বান্ধব কিছু ছিল, এদের মনে করেন যে রক্তাক্ত করে ফেলছে। সিটি কলেজের শিক্ষার্থীরা বলছেন, মঙ্গলবার বিকেলে তাদের দুই সহপাঠীকে মারধর করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। গতকালকে একটা কাহিনী হয়েছিল, মানে আমাদের দুইটা ছেলেরে তারা বাস থামাইয়া বাস থেকে নেমে তারপরে অ্যাটাক করছিল। ক্লাসমেট 5 জন হতো, 5 জনের অবস্থা একদম খারাপ। এখান থেকে বাসা ছিল, ওরা কলেজের সামনে ধরে ওরা প্রথমে মারপিট করছে আমাদের স্টুডেন্টদের, ইন্টারের ফার্স্ট ইয়ারের। পরে যৌথ বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়। ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে সায়েন্স ল্যাব এলাকায় প্রায় 2.5 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এ সময় সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার প্রভাব পড়ে পুরো রাজধানীতে। বিকেল 5:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে যান চলাচল শুরু হয়। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। ঢাকার প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চালু রাখার দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে চালকরা। যাত্রাবাড়ি, কাজলার পাড় ও ঢাকা বাওয়া হাইওয়ের ধোলাইপাড়ে সড়ক অবরোধ করে তারা। দয়াগঞ্জ মোড়ে রাস্তা অবরোধ করলে চালকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়, এতে 2 পুলিশ সদস্য আহত হয়। অন্যদিকে আদালতের নির্দেশনার পর বিভিন্ন স্থানে রিকশা ও ব্যাটারি জব্দ করতে দেখা গেছে ট্রাফিক পুলিশকে। রফিকুল ইসলামের রিপোর্ট। ঢাকা মহানগরের সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল 3 দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে মঙ্গলবার নির্দেশ দেন হাইকোর্ট। এই নির্দেশনার পর সকাল থেকে কারওয়ানবাজার সহ গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারি চালিত রিকশা ও ব্যাটারি জব্দ করে ট্রাফিক পুলিশ। এখান থেকে আমি মোটরটা ঘুরে যাচ্ছিলাম, স্যার আমারে ধরছে। জানি না স্যার, জানলে তো আমি আইতাম না। দায়িত্বরত পুলিশ সদস্যরা বলছেন, ট্রাফিকের হাত থেকে বাঁচতে নানা ধরনের অপকৌশল অবলম্বন করছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। ওরা এত বিচক্ষণ যে আমরা সিঙ্গেল দিন কোনো কিছু মানে না, ওর চাবি পর্যন্ত রাখে নাই, ওরা এত কেলিবার। রিকশা চালু রাখার দাবিতে সকালে দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে রিকশা চালকরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়, এতে 2 পুলিশ সদস্য আহত হন। যাত্রাবাড়ি এলাকার কাজলারপাড় ও ঢাকা মাওয়া হাইওয়ের ধোলাইপাড় এলাকায় সড়ক অবরোধ করে চালকরা। এ সময় সড়কে থাকা অন্যান্য যানবাহন ভাঙচুর করা হয়, এতে তীব্র যানজট সৃষ্টি হয়। সড়কে রিকশা বন্ধ হয়ে গেলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে বলে জানান চালকরা। রিকশা যদি বন্ধ হয় তাহলে ভাই আমরা এতগুলো মানুষ কি খাবো ভাই? অটো রিকশার প্রত্যেকটা বাস বাইরের রাস্তা থেকে আসে, যদি এগুলো অবৈধ গাড়ি হয়ে থাকে তাহলে বাইরের রাস্তা থেকে কিভাবে আসলো এগুলো বাংলাদেশে? বর্তমানে প্রায় 13 লাখ রিকশা চলাচল করছে রাজধানীতে, যার বড় একটি অংশ ব্যাটারি চালিত। বিগত সময়ে চলাচল নিয়ন্ত্রিত থাকলেও গেল 5 আগস্টের পর রাজধানী জুড়ে বেড়েছে অটো রিকশার দৌরাত্ম্য। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ উপদেষ্টা পরিষদ ট্রাইব্যুনাল আইনের 20টি সংশোধনী সহ অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নতুন প্রজন্মের ভাষা, তাদের আকাঙ্ক্ষা ও চিন্তার প্রক্রিয়া অবশ্যই বুঝতে হবে। বিলাল হোসেনের রিপোর্টে বিস্তারিত।
প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম আগমন ঘিরে সচিবালয়ে নেওয়া হয় কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। বৈঠকে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে ২০টি সংশোধনীর অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ জানান, এই সংশোধনীর ফলে বিদেশে বসে কেউ অপরাধ করলেও তা আমলে নিতে পারবে ট্রাইব্যুনাল। কিছু কিছু অপরাধের স্থল আগে ঠিক করা ছিল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে, এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে। ট্রাইব্যুনাল চাইলে শুনানির অডিও ও ভিডিও রেকর্ড রাখতে পারবে, তবে গণমাধ্যমের সম্প্রচারের কোনো ব্যবস্থা থাকবে না। আদালত যদি মনে করেন যে ভবিষ্যতের রেকর্ড করার ঐতিহাসিক বিষয়ে এগুলি রেকর্ড করার সাথে যদি অডিও ভিডিও সংরক্ষণ করতে চান তারা করবেন, কিন্তু বাইরে সম্প্রচার হবে না। সভায় প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সংস্কার করা উচিত যেন একটি প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে। বিল্লাল হোসেন, অটিভি, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চাইলে বিচার কাজের অডিও ভিজুয়াল রেকর্ড করে প্রচার করতে পারবে বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, বিচার যেন আন্তর্জাতিক মানের হয় সেজন্য দেশি বিদেশি আইনজ্ঞ ও সাধারণ মানুষের মতামত নিয়ে তা সংশোধন করা হয়েছে। ওনাদের মতামত আমরা গ্রহণ করেছি ড্রাফটের উপর, তারপর আমরা এটা আমাদের এই ট্রাইব্যুনাল ওনারা ইচ্ছা করলে, এটা ম্যান্ডেটরি না, ওনারা ইচ্ছা করলে এই বিচার কার্যটা অডিও ভিজুয়াল রেকর্ডিং করতে পারেন এবং ওনারা যদি মনে করেন যে এটা প্রচার করা দরকার বা এটা কোনো অংশ প্রচার করা দরকার সেটা প্রচার করবেন, কিন্তু এখানে যে পক্ষগুলো আছে তাদের যে ডিগনিটি, তাদের যে প্রাইভেসি, তাদের যে অধিকার, সেটার দিকে নজর রেখে এটা করা হবে। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে সাবেক আইজিপি মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়া সহ ৮ জনের বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গণহত্যার সুপ্রিম কমান্ডার ছিলেন সাবেক পুলিশ প্রধান মামুন। আওয়ামী মতাদর্শের বাইরে গেলেই খুন, গুম ও অপহরণ করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। শাকিলা করিমের সহযোগিতায় সাদিয়া কানেজের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় কঠোর নিরাপত্তার মধ্যে সকালে সাবেক ৮ পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। একে একে প্রিজন ভ্যান থেকে নামানো হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন সহ ৮ কর্মকর্তাকে। সকাল ১১টায় ৩ বিচারপতির নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে শুরু হয় শুনানি। এজলাসে হাউমাউ করে কেঁদে ওঠেন গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম। ন্যায় বিচার দাবি করেন তিনি। তদন্ত প্রতিবেদন ও তথ্য প্রমাণ উপস্থাপন শেষে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্ট গণহত্যায় চৌধুরী মামুনের কমান্ডে পুলিশ সদস্যরা হিংস্র হয়ে ওঠেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেব জুলাই আগস্টের সময়ে বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক হিসাবে ছিলেন। তার নেতৃত্বে গোটা বাংলাদেশের নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচার গুলিবর্ষণ করে প্রায় ২ সহস্রাধিক ছাত্রকে হত্যা এবং ২৫ সহস্রাধিক মানুষকে আহত এবং পঙ্গু করা বা চিরস্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানো বা অঙ্গহানি করার মতো অপরাধ তারা সংগঠিত করেছেন। সেই অভিযোগে আমরা বলেছি তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখা প্রয়োজন। আশুলিয়ায় পুলিশের গাড়িতে ৪৩ জনকে পুড়িয়ে মারা ও যাত্রাবাড়ি গণহত্যার বর্ণনা দেন তিনি। তাজুল ইসলাম জানান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানও মানবতা বিরোধী অপকর্মে জড়িত ছিলেন। যাত্রাবাড়িতে কয়েকশো ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে নির্মমভাবে এবং সরকার পতনের পরও মানুষ হত্যা করা হয়েছে। সেই থানার যে ওসি আবুল হাসান, তার কথা আমরা বলেছি। সাভার অঞ্চলের একজন এসপি, একজন এএসপি, একজন ওসি, যারা আশুলিয়াতে ৬টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ মালপত্রের মতো এরকম চ্যাংদলা করে প্রথমে রিক্সা ভ্যানে উঠিয়েছে, পরবর্তীতে পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে। তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে। গোটা দুনিয়া দেখবে
এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্যে আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস চেয়েছিলাম, আদালত 1 মাস সময় দিয়েছেন। এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী 19 ডিসেম্বর দিন ধার্য করা হয়। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। বাংলাদেশ পুলিশের 2 শীর্ষ পদে রদবদল হয়েছে। মইনুল ইসলামকে সরিয়ে পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার পদে নিয়োগ পেয়েছেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এর আগে এই পদে দায়িত্বরত ছিলেন মোহাম্মদ মইনুল হাসান। বুধবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক 2টি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী বাহারুল আলম ও শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে যোগদানের তারিখ থেকে 2 বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। গেল 16 বছর কে কিভাবে সাংবাদিকতা করেছে তা খতিয়ে দেখা হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই আয়োজিত জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডব থেকে 24-এর 5 আগস্ট পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনায় গণমাধ্যমগুলোর কেমন আচরণ করেছে তা যাচাই করার ঘোষণা দেন প্রেস সচিব। একই সঙ্গে ফ্যাসিবাদের সময় সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকদের স্যালুট জানান শফিকুল আলম। আমরা প্রত্যেকটা ইপিসি ঘুরে আসি, দেখি কিভাবে কার কি রোল ছিল, কে কিভাবে জার্নালিজমটা করেছেন। এটার ক্ষেত্রে আপনি এখনই যদি বলেন উনি ফ্যাসিবাদী, এই ফ্যাসিবাদী, তার চেয়ে বরং আমরা সবাই মিলে রিসার্চ করি, জানি যে কিভাবে ওনারা এই ভয়াবহ যে একটা আওয়ামী লীগ রেজিম, এই যে শেখ হাসিনার রেজিম, যারা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করতে দ্বিধাবোধ করে নাই, তাদেরকে সম্মতি উৎপাদন কারা করেছিলেন, কিভাবে করেছিলেন। জন্মদিনের রাজনীতি করতে চায় না বিএনপি, যে কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 60তম জন্মদিন উদযাপন না করতে নেতাকর্মীদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ব্যত্যয় হলে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, অযথা চাকচিক্য পছন্দ করে না তারেক রহমান। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, রাজনীতিতে গুণগত পরিবর্তনই তাদের লক্ষ্য। আরো জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনে মানুষের প্রত্যাশা বেড়েছে। এমন পরিস্থিতিতে দলের নেতার জন্মদিনে কর্মীদের উচ্ছ্বাস যেন সীমা না ছাড়ায়, সেজন্য উদযাপন নিরুৎসাহিত করেছে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে সবাই। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের জন্ম 1965 সালের 20 নভেম্বর। 1988 সালের বগুড়ার গাবতলী থানায় বিএনপির সদস্য হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে পথ চলা শুরু। 2002 সালে তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। 2009-এ দলের 5ম কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এর আগে 1/11 সরকারের সময় 2007 সালের 7 মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জন্মদিনের নামে অপ্রয়োজনে খরচ করতে চান না তারেক রহমান। উনি কখনোই চাননি ওনার জন্মদিন ঘটা করে পালন করা হোক। প্রাণের স্পন্দন খুঁজে পান তারেক রহমান সাহেবের কাছে বিএনপির নেতাকর্মীরা। সেই আবেগকে লালন করার জন্য তিনি নিষেধাজ্ঞা দেননি, যে কারণে ঘরোয়া পরিবেশে বা বিভিন্ন পরিবেশে ওনার জন্মদিন পালন করা হয়েছে। মানুষ অতিরঞ্জিত করে অনেক কিছু করতে চায়, সেই অতিরঞ্জিত জিনিসটা জনাব তারেক রহমান সাহেব কখনোই পছন্দ করেননি। ফেসিবাদ পতনের পর রাজনীতিতে সুবাতাস বইছে দাবি করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জন্মদিনের রাজনীতি থেকে বেরিয়ে এসে মানুষের পাশে থাকতে চান তারেক রহমান। আমরা নতুন সংস্কৃতির দিকে যেতে হবে, নতুন ভাবনা, নতুন আকাঙ্ক্ষা, নতুন চিন্তা, এবং এই বিশ্বের পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সুতরাং পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে অনেক কিছু বাদ দিতে হবে। এবং তারেক রহমান সাহেব যে ওনার জন্মদিন না পালন করার জন্য নির্দেশ দিয়েছেন, এটা হচ্ছে একটা সুবাতাস, রাজনীতিতে একটা সুবাতাস বওয়ার মতো অবস্থা। 2008 সালে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রবাসে থেকেই দল পরিচালনা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।
বড়পুকুরিয়া কয়লা খনির 158 কোটি 71 লাখ টাকা অর্থ আত্মসাতের দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 27 নভেম্বর ধার্য করেছেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ আবু তাহের এই তারিখ ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন। অন্য আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন হাজির হন। অভিযোগ গঠনের শুনানির পাশাপাশি তারা অভিযোগ থেকে অব্যাহতি চেয়েও আবেদন জানান। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত বিলম্ব হবে সমস্যা তত বাড়বে। বিকেলে ফেনীর ছাগলনাইয়ে অনুষ্ঠিত সমাবেশে তিনি কথা বলেন। এ সময় ফখরুল বলেন, ফ্যাসিবাদের রাজনীতি ফিরিয়ে আনা যাবে না। এদিকে দুপুরে ফেনীর ফুলগাজীতে আরেক অনুষ্ঠানে মহাসচিব জানান, আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা তা ঠিক করবে জনগণ। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। বিকালে ফেনীর ছাগলনাইয়ায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ জারির আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন দেরি হলে সমস্যা ঘনীভূত হবে। সংস্কারগুলোকে দ্রুত করে যত দ্রুত নির্বাচন দেবেন ততই জাতির জন্য মঙ্গল, কারণ যতই নির্বাচন দেরি হবে ততই বেশি সমস্যাগুলো আরো বাড়বে। এদিকে ফেনীর ফুলগাজীতে খালেদা জিয়ার পৈতৃক বাড়ির সামনে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ জনগণের হাতে। ওনাদেরকে একটু সময় দিতে হবে, ওরা কাজ শেষ করে ফেললে নিশ্চয়ই নির্বাচন হবে এবং জনগণের সরকার আসবে। এদিকে কুড়িগ্রামের অলিপুরে এক জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যুগপথ আন্দোলনে থাকা প্রায় 50টি দল 31 দফা সংস্কারের পক্ষে কাজ করে যাচ্ছে। জাতীয় সরকার 31 দফা সংস্কার বাস্তবায়ন করবে। সেলিম মালিক, আরটিভি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় সারা দেশে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খুলনা বিভাগে 2 জন, বরিশাল, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 1 জন করে মৃত্যুবরণ করেন। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে 112 জনের মৃত্যু হলো। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 427 জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দীর্ঘ 3.5 মাস পর খুলে দেওয়া হয়েছে গাজীপুর সাফারি পার্ক। উন্নয়ন কাজ শেষ না হলেও পর্যটন মৌসুম বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। আকর্ষণীয় বিনোদন কেন্দ্রটি খুলে দেওয়ায় উচ্ছ্বাস জানিয়েছেন বিনোদন প্রেমীরা। পার্কটির উন্নয়ন কাজ দ্রুত শেষ করার কথা জানান বন কর্মকর্তা। গাজীপুর থেকে আজহারুল হক ও রায়হানুল ইসলামের প্রতিবেদন, বিস্তারিত থাকছে ইমরুল কায়েসের রিপোর্টে। প্রকৃতি আর কৃত্রিমতার অপূর্ব সমন্বয়ে নির্মাণ করা হয়েছে গাজীপুর সাফারি পার্ক। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে বন্যপ্রাণী ও নানা রকম রাইড দিয়ে সাজানো হয়েছে পার্কটি। বিনোদন প্রেমীরা এখানে এসে বৈচিত্র্যময় আনন্দ উপভোগ করতে পারে। গেল আগস্টের পর পার্কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এরপর সংস্কার ও উন্নয়ন কাজ চলমান রেখেই গত 15 নভেম্বর পার্কটি খুলে দেয় কর্তৃপক্ষ। এরই মধ্যে পর্যটন মৌসুম শুরু হওয়ায় দর্শনার্থীরাও পার্কে আসতে শুরু করেছে। এগুলো সংস্কার করলে আরো ভালো হবে, আরো মানুষ আসবে, ঘুরতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আমরা পাঠ্যপুস্তকে তো বিভিন্ন ধরনের প্রাণী সম্পর্কে পড়েছি, কিন্তু এখানে প্রকৃতির মধ্যে সত্যিকারের পশু পাখিদের দেখে খুবই ভালো লাগছে। চট্টগ্রাম থেকে এখানে আসা দীর্ঘ 3 মাস পরে অনেকদিন ধরে প্ল্যানিং করতেছিলাম যে এটা যদি খোলে তাহলে আমরা এখানে আসবো। হরিণ দেখলাম, সিংহ দেখলাম, বাচ্চাদের অনেক আনন্দ করতেছে, আমাদের অনেক ভালো লাগতেছে। পার্ক ও বিনোদন প্রেমীদের নিরাপত্তায় কাজ করার কথা জানান টুরিস্ট পুলিশ কর্মকর্তা। আমাদের এখানে মূলত মেইন ডিউটিটা হলো সিকিউরিটিটা এনশিওর করা এবং বিভিন্ন যারা গেস্ট মানে পর্যটন যারা ভালোবাসেন, ট্যুরিজম যারা পছন্দ করেন তাদের সিকিউরিটি দেওয়া। উন্নয়ন কাজ শেষ হলে দর্শনার্থীদের পদচারণা বাড়বে বলে জানান এই কর্মকর্তা। সংস্কার কার্যক্রমের জন্য আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে এবং এটা পর্যায় প্রক্রিয়াধীন আছে কার্যক্রমগুলো। এগুলো বন্ধ রেখে আর অন্যান্য ইভেন্ট যা ছিল সেগুলা সচল আছে, সেগুলো আমরা দর্শনার্থীদের উন্মুক্ত করা হয়। মানুষের শরীর ও মন সুস্থ রাখতে এ ধরনের বিনোদনমূলক পার্ক ভূমিকা রাখতে পারে বলে জানান তিনি। ইমরুল কায়েস, আরটিভি। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।